নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। দুর্গাপুর কাণ্ডের নয়া তথ্য প্রকাশে, নির্যাতিতার পোশাকের ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট, সন্দেহ তালিকায় সহপাঠী। ভোটের প্রস্তুতি শুরু হতেই রাজ্যের নির্বাচন প্রক্রিয়া ঘিরে তৈরি নতুন বিতর্ক। এসআই শুরুর আগে একাধিক ব্লক লেভেলের অফিসার বা বিএলওকে শোকজ করল নির্বাচন কমিশন। অভিযোগ, অনেকেই দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন, কেউ কেউ আবার মাঠে নামতেই চাইছেন না। হাসপাতাল থেকে শিশু চুরি, পুলিশে অভিযোগ দেয়। কয়েক ঘন্টার ব্যবধানে উদ্ধার শিশু, আটক এক মহিলা। ঘটনাটি শ্রীরামপুরের বলস হাসপাতালে। বৃহস্পতিবার ভাইফোঁটা, তার আগেই বাজার দর বেশ চড়া। সবজি থেকে মাছ, মাংস, মিষ্টি সবকিছুরই দাম যেন এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে গিয়েছে। আচমকায় যাত্রীবাহী বাসে আগুন হুগলি সেতুতে। প্রাণ বাঁচাতে দ্রুত বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। অল্পের জন্য এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। ঘটনায় যানজট তৈরি হয় সেতুর উপর। দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি মুর্মুর হেলিকপ্টার। অবতরণের সময় ভাঙল হেলিপ্যাডের একাংশ। দুর্ঘটনার জেরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। বৃহস্পতিবার ভাইফোঁটা, তার আগেই বাজার দর বেশ চড়া। সবজি থেকে মাছ, মাংস, মিষ্টি সবকিছুর দামই যেন এক ধাক্কায় অনেক গুণ বেড়ে গিয়েছে। ভাইয়ের কপালে ফোঁটা, মুখে মিষ্টি, এ যেন বাঙালির ঘরোয়া উৎসবের চিরাচরিত ছবি। কিন্তু এবছর সেই ছবিতেই ধাক্কা খাচ্ছে মুদ্রাস্ফীতির ছায়া। বাজারের অগ্নিমূল্যের দৌলতে জমের দুয়ারে নয়, কাটা পড়ছে সরাসরি হেসেলে। সোমবার ছিল কালীপুজো, তবে বুধবার নয়। অধিকাংশ বাড়িতে এবারে বৃহস্পতিবারই হচ্ছে ভাইফোঁটা। তার জেরে মঙ্গলবার থেকেই নতুন করে চড়েছে সবজি থেকে মাছ, মাংস, এমনকি মিষ্টির দামও। ফলে এবারের ভাইফোঁটা অনেকের কাছেই আর আগের মতো ঘটা করে নয়, বরং নম করেই সারতে হচ্ছে উৎসব। এক মহিলা ক্রেতার কথায়, ভাইফোঁটার দিন ভাইয়ের মুখে সেরা খাবার তুলে দিতে চাই, কিন্তু বাজারে যা দাম তাতে পাতে কি দেব সেটাই ভাবছি। লক্ষ্মী পুজোর পর দিন 15 কাটতে না কাটতেই আবারও দাম বেড়েছে প্রায় সব সবজিরই। রাজ্যের প্রায় সব বাজারে এই একই ছবি। আলু প্রতি কেজি 20 থেকে 22 টাকা, পেঁয়াজ 50 থেকে 65 টাকা, পটল 60 থেকে 80 টাকা, বেগুন 80 থেকে 100 টাকা, টমেটো 60 থেকে 80 টাকা, কাঁচা লঙ্কা 120 থেকে 150 টাকা, বাঁধাকপি 40 থেকে 60 টাকা, ফুলকপি 35 থেকে 60 টাকা প্রতি পিস। শুধু তো সবজি বই কি নয়, মাছ মাংসের বাজারেও হাহাকার। হেসেলের বাজেটে সবচেয়ে বড় ধাক্কা মাছ মাংসে। কাটা রুই 350 টাকা, গোটা রুই 250 টাকা, কাটা কাতলা 400 টাকা, গোটা কাতলা 300 টাকা, পমফ্রেট 400 থেকে 600 টাকা, বড় ইলিশ 1800 টাকা, ছোট ইলিশ 800 টাকা, চিতল 1200 টাকা, তেলাপিয়া 160 টাকা, মুরগির মাংস 180 থেকে 250 টাকা, মাটন 880 থেকে 980 টাকা। মিষ্টির দোকানেও দাম বাড়ছে হুহু করে। দুধ, চিনি ও শ্রম খরচ বৃদ্ধির জেরে রসগোল্লা, সন্দেশ, ল্যাংচা সবকিছুরই দাম এখন আগের তুলনায় 10 থেকে 15% বেশি। ফলে মাছ, মাংস, সবজি কেনার পর মিষ্টি তুলতেই ঘাম ছুটছে মধ্যবিত্তের। সব মিলিয়ে উৎসবের আনন্দে যেমন মিষ্টির গন্ধ, তেমনই আছে বাজারের তেতো বাস্তবতা। ভাইফোঁটার হাসির পিছনে তাই লুকিয়ে রয়েছে হেসেলের অঙ্ক। যতটা আবেগ ততটাই হিসেব। হাই নিউজ নেটওয়ার্ক। ভাইফোঁটা উপলক্ষে বিশেষ মিষ্টির আয়োজন। ভাইফোঁটা, এই দিনে ভাই অথবা দাদাদের কপালে ফোঁটার সাথে সাথে পাতে দেওয়া হয় হরেক রকমের মিষ্টি। প্রতি বছর সেই তালিকায় নতুনত্ব তুলে ধরতে অপেক্ষায় থাকেন বোনেরা। নদিয়ার শান্তিপুরে বিভিন্ন মিষ্টি দোকানগুলিতে দেখা গেল মিষ্টির সম্ভার। বৃহস্পতিবার ভাইফোঁটা, আর এবার ভাইফোঁটার আগেই মিষ্টির বাজার তুঙ্গে। নদিয়ার শান্তিপুরে বিকোচ্ছে হরেক রকমের নতুনত্বের মিষ্টি।
ভাইফোঁটা স্পেশাল সন্দেশ, চেন্নাই এক্সপ্রেস, রাবড়ি বল, হরলিক্স ও বনভিটা সন্দেশ, বাদশাহী ভোগ, কাঁচা আমের রসগোল্লা, স্ট্রবেরি রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা সহ প্রায় 30 রকমের মিষ্টি। বিগত বছরে মানুষের চাহিদা অনুযায়ী এবার ভাইফোঁটার আগেই নিত্য নতুন মিষ্টির ডালি নিয়ে ভাইদের পাতে দেওয়ার জন্য উদ্যোগী হয়েছে শান্তিপুরের মিষ্টির দোকানগুলি। সকাল থেকেই ক্রেতাদের ভিড় মিষ্টির দোকানগুলিতে। ভাইফোঁটার দিনে ভাইয়ের পাতে ভালো মিষ্টি তুলে দিতেই সকাল থেকেই ভিড় জমাচ্ছেন ক্রেতারা। প্রত্যেকটি মিষ্টি 20 টাকা থেকে শুরু করে 50 কিংবা 100 টাকা পর্যন্ত রয়েছে। এবারের ভাইফোঁটায় নদিয়ার শান্তিপুরের মিষ্টির দোকানগুলি বিশেষ নজর কাড়বে বলেই মনে করছেন বিক্রেতারা। হাই নিউজ নেটওয়ার্ক। ভোটের প্রস্তুতি শুরু হতেই রাজ্যের নির্বাচন প্রক্রিয়া ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিশেষ নিবিড় পুনর্মূল্যায়ন শুরুর আগে একাধিক ব্লক লেভেল অফিসার বা বিএলওকে শোকজ করল নির্বাচন কমিশন। অভিযোগ, অনেকেই দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন, কেউ কেউ আবার মাঠে নামতেই চাইছেন না। কমিশনের তরফে জানানো হয়েছে প্রয়োজনে পুলিশ সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যে বিভিন্ন জেলার প্রশাসনের সঙ্গে বৈঠক করে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও নিরাপত্তা বিঘ্নিত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। তবুও নিরাপত্তার আশ্বাসের সত্ত্বেও শতাধিক বিএলওদের দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেছেন, ফলে তাদের হাতে ধরানো হয়েছে শোকজ নোটিশ। কমিশন জানিয়েছে, ব্যাখ্যা সন্তোষজনক না হলেও কড়া পদক্ষেপ নেওয়া হবে। কমিশনের এক পদস্থ আধিকারিক বলেন, বিএলওরাও ভোটার তালিকায় কাজ করেছেন, তাদের ভয় দেখানো বা বাধা দেওয়া হলে কোনোভাবেই সহ্য করা হবে না। জেলা প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, তবুও যদি কেউ দায়িত্বে অবহেলা করে তাহলে তা কমিশনের আদেশ অমান্য করার সমান। কেন কাজ করতে চাইছেন না বা একাংশ বিএলও? সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হেনস্থা ও ভয় দেখানোর অভিযোগ আসছে কমিশনে। বিশেষ করে যেসব এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ছে বা নতুন নাম তোলার সময় বাধা দেওয়া হচ্ছে, সেসব জায়গাতে বেশি চাপের মুখে পড়ছেন বিএলওরা। অভিযোগ, কলকাতার কসবা, খিদিরপুর ও গুলশান কলোনির মতো জায়গাতেও কর্মীদের বন্দুক দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। অনেকে প্রাণনাশের হুমকিও পেয়েছে। একাংশ কর্মীর দাবি, ভুয়ো ভোটারের নাম বাদ পড়লে রাজনৈতিক দলগুলো চাপে পড়বে, তাই তাদের নানাভাবে ভয় দেখানো হচ্ছে। এই পরিস্থিতিতে কমিশনের কাছে পর্যাপ্ত নিরাপত্তা ও নিরপেক্ষভাবে কাজ করার পরিবেশ দাবি জানাচ্ছে তারা। রাজনৈতিক মহলের মতে কমিশনের এই শোকজ পদক্ষেপ স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, দায়িত্ব এড়িয়ে যাওয়া চলবে না। ভোটের আগে কমিশনের এই কড়া অবস্থান নির্বাচন প্রস্তুতির গুরুত্বকে আরও বাড়িয়ে তুলছে। হাই নিউজ নেটওয়ার্ক। আচমকাই যাত্রীবাহী বাসে আগুন, পুড়ে খাক গোটা বাস। আগুন লেগেছে বুঝতে পেরেই প্রাণ বাঁচাতে দ্রুত বাস থেকে নেমে পড়েন যাত্রীরা, ফলে অল্পের জন্য এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। বুধবার সাত সকালে ভয়াবহ ঘটনাটি ঘটেছে খাস কলকাতায় দ্বিতীয় হুগলি সেতুর ওপরে। ঘটনায় যানজট তৈরি হয় সেতুর ওপর। সাত সকালে বিদ্যাসাগর সেতুতে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। বুধবার সকালে কলকাতামুখী লেনে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন গোটা বাসে ছড়িয়ে পড়ায় দাও দাও করে জ্বলতে থাকে বাসটি। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই, তবে এমন ঘটনা ঘটায় হাওড়া থেকে কলকাতা রুটে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে যায়। দমকলের দুটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। প্রায় 35 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে বিদ্যাসাগর সেতুতে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। সকাল 7টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডের উপর দিয়ে ওই বাসটি যাচ্ছিল। যাত্রীরা খেয়াল করেন বাসের কোনো একটি অংশ দিয়ে কালো ধোঁয়া বেরোতে শুরু করেছে, আর তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এরপরই চালককে বাস থামাতে বলা হয়। চালক গাড়ি থামালে দ্রুত বাস থেকে সেতুর রাস্তায় নেমে পড়েন যাত্রীরা। বাস থেকে নামেন চালক ও কন্ডাক্টরও। কিছু সময়ের মধ্যেই বাসটিতে দাও দাও করে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ। ততক্ষণে গোটা বাসটিতেই আগুন ধরে গিয়েছে। দমকলে দুটি ইঞ্জিন ওই আগুন নেভাতে আসে। আধ ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টায় ওই বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়, যদিও ততক্ষণে বাসটি ভস্মীভূত হয়ে যায়।
বাসটি হাওড়ার আমতা থেকে ধর্মতলা যাচ্ছিল, কিন্তু কিভাবে ওই আগুন লাগলো পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। ঘটনায় প্রায় 1.25 ঘন্টা সেতুতে হাওড়া থেকে কলকাতাগামী যানবাহন আটকে পড়ে। যাত্রীরা বড় বিপদ থেকে বেঁচেছেন এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় সেতুতে। হাই নিউজ নেটওয়ার্ক। হাসপাতাল থেকে শিশু চুরি, পুলিশের অভিযোগ দায়ের। কয়েক ঘন্টার ব্যবধানেই উদ্ধার শিশু, আটক এক মহিলা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। হাসপাতাল থেকে শিশু চুরি, পুলিশে অভিযোগ দায়ের। কয়েক ঘন্টার ব্যবধানেই উদ্ধার শিশু, আটক এক মহিলা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। শিশুটিকে উদ্ধার করায় হাফ ছেড়ে বেঁচেছেন পুলিশ ও পরিবার। তবে হাসপাতালে মা ও শিশুদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, কোন্নগর ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কুর্মি গত বুধবার প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার তার অস্ত্রোপচার হয়। কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এক সপ্তাহের মাথায় বুধবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাকে। 11:30 নাগাদ হাসপাতালের গেটের কাছে তিনি নেমে আসেন। পরিবারের সদস্যরা প্রয়োজনীয় কাজ সারছিলেন। অভিযোগ, সেই সময় এক মহিলা এসে নেহার কাছ থেকে তার সন্তানকে কোলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করে। নেহা দেবী অপরিচিত মহিলার হাতে সদ্যজাতকে দেন। অভিযোগ, তারপরই অপরিচিত সেই মহিলা শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়। নেহার ননদ বলেন, এক মহিলা এসে আমাদের বাচ্চাকে কোলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। বৌদি বুঝতে না পেরে দিয়েও দেন। তারপর বাচ্চাকে নিয়ে পালিয়ে যায় সে। বুধবার দিন ভর্তি করেছি রাত্রিরে, বৃহস্পতিবার দিন সিজার করে বাচ্চা হয়েছে। আর আজকে ছুটি ছিল, ছুটি করিয়ে নিচে নিয়ে এসেছি, ওকে ভেতরে বসিয়েছি। আর বসিয়ে আমি গাড়ি করতে গেছি, আমার বৌদি থেকে বাচ্চাটা চাইলো। কে চাইলো? একটা মুসলিম বউ চাইলো। কালো রঙের নকাব পরেছিল, সাদা রঙের ওড়না গায়ে দিয়েছিল। দিয়ে ওকে বলে একটু দেবে, আমারও মেয়ের বাচ্চা হয়েছে, শেষ বোতলে আছে 6 মাস ধরে, কি আমাকে একটু কোলে নিতে ইচ্ছে করছে, একটু দেবে। আমার বডিটা বুঝতে পারলো না, ওর কোলে দিয়ে দিল। ওর সামনে থেকে নিয়ে পালিয়ে গেল। অভিযোগ জানানো হয় থানায়। শিশু চুরির অভিযোগ পেয়ে তৎপর হয়ে ওঠে পুলিশ। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান আইসি শ্রীরামপুর, এসিপি সহ চন্দননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজও। সেখানে দেখা যায় মহিলা শিশুটিকে নিয়ে হাসপাতালের গেট থেকে বেরিয়ে যাচ্ছেন। শহরে নাকা তল্লাশি শুরু করে পুলিশ। শ্রীরামপুর নগর মোড়ে মহিলাকে আটক করে পুলিশ। অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার পর নবজাতকে মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে খুশি পুলিশ। পুলিশের ভূমিকার প্রশংসা করছেন তারা। তবে হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক। মালদহের চাচলে প্রতি বছর আয়োজিত হয় কালী দৌড়। 350 বছর আগে শুরু হওয়া এই ঐতিহ্য আজও মালতীপুরের মানুষ সগৌরবে পালন করে আসছে। মালদার চাচলের মালতীপুরে প্রতি বছর দীপান্বিতা অমাবস্যা পেরোনোর পরের দিন আয়োজিত হয় এক অনন্য রীতি, যার নাম কালী দৌড়। প্রায় 350 বছর আগে শুরু হওয়া এই ঐতিহ্য আজও মালতীপুরের মানুষ সগৌরবে পালন করে আসছে। চাচলের রাজা শরৎচন্দ্র রায় বাহাদুর এই প্রথা চালু করেছিলেন। তিনি বিশ্বাস করতেন এই প্রতিযোগিতার মাধ্যমে এলাকায় সম্প্রীতির বোধ আরও শক্তিশালী হবে। সেই সময় মালতীপুর অঞ্চলে শুধুমাত্র একটি মাত্র পুকুর ছিল, যেখানে একসঙ্গে বহু প্রতিমা বিসর্জন হতো। প্রতিযোগিতাটি এমনভাবে গড়ে তোলা হয়েছিল যে যার কালী প্রতিমা অক্ষত থাকবে সেই প্রতিমা হবে প্রথম বিসর্জন। প্রথাটি এমন এক উন্মাদনা সৃষ্টি করে যা এখনো মানুষকে ঐতিহ্যের শিকড়ে ধরে রাখতে সাহায্য করে। আজও এই প্রতিযোগিতার দিন মালতীপুরের মানুষের ঢল নামে। দূর দূরান্ত থেকে হাজারো মানুষ এখানে ভিড় জমান মা কালীর প্রতি তাদের ভক্তি নিবেদন করতে। এলাকাবাসীরা 8টি ভিন্ন কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছোটেন। এগুলি হল বুড়ি কালী, চুনকা কালী, বাজারপাড়া কালী, আমকালী,
হান্টাকালী, হাটকালী ও শ্যামাকালী। কাঁধে প্রতিমা নিয়ে মালতীপুর বাজার প্রদক্ষিণ করে কালীবাড়ির কাছে কালী দিঘিতে পৌঁছনোই দৌড়ের লক্ষ্য। প্রত্যেকটি প্রতিমা ও তার দলের সমর্থকদের উচ্ছ্বাস দেখতে হলে এই দিনে মালতীপুরে যেতেই হয়। পুরো এলাকা জুড়ে চলে ঢাকের তালে তালে উচ্ছ্বাস, ভক্তি আর আনন্দের ঢেউ। বাবার কাঁধে চেপে ছোট ছোট শিশুরাও মেতে ওঠে এই উৎসবে, যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহ্যের দৌড় থেমে না যায় কখনো। উল্লেখযোগ্যভাবে এবছর এই কালী দৌড়ের সাক্ষী থাকতে মালদার জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবও তার পরিবার সহ উপস্থিত ছিলেন। পূজা মণ্ডপ ও দৌড়ের ঐতিহ্য তিনি নিজে প্রত্যক্ষ করেছেন এবং স্থানীয়দের উৎসাহ ও শৃঙ্খলার প্রশংসাও করেছেন। কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়েই কালী দৌড় সম্পন্ন হয়। হাই নিউজ নেটওয়ার্ক। দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। অবতরণের সময় ভাঙল হেলিপ্যাডের একাংশ। ঘটনার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দুর্ঘটনার জেরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার। বুধবার কেরলের প্রামাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের পর অতিরিক্ত ভারে ভেঙে যায় হেলিপ্যাডের একাংশ। এই অবস্থায় বেসামাল হয়ে পড়ে কপ্টারটি। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ কাজে নামে পুলিশ ও দমকল। দীর্ঘ চেষ্টায় হাত দিয়ে ঠেলে কপ্টারটি ক্ষতিগ্রস্ত জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। 4 দিনের কেরল সফরে এসেছেন রাষ্ট্রপতি। বুধবার সকালে সরবীমালা মন্দিরে যাচ্ছিলেন তিনি, আর তখনই ঘটে এই দুর্ঘটনা। ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকদের মতে হেলিকপ্টারটি অবতরণের পর কিছুক্ষণের মধ্যেই হেলিপ্যাডের একাংশ ধসে পড়ে অতিরিক্ত ভারের জেরে। কপ্টারের পিছনের অংশ অনেকটা ঢুকে যায়। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ হাত লাগান আধিকারিকেরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে উপস্থিত দমকল ও পুলিশ কর্মীরা হাত দিয়ে ঠেলে বিপজ্জনক স্থান থেকে কপ্টারটি সরিয়ে নিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, 4 দিনের এই সফরে গত মঙ্গলবার সন্ধ্যায় তিরুঅনন্তপুরমে পৌঁছন রাষ্ট্রপতি। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার সহ একাধিক মন্ত্রী। বুধবার সকালে সেখান থেকেই হেলিকপ্টারে পাঠান মথিতা জেলায় যান। এখানেই রয়েছে ঐতিহ্যবাহী সরবীমালা মন্দির। টিটিবির কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতি মুর্মুর শবরীমালা সফরের জন্য সমস্ত ব্যবস্থা সম্পন্ন হয়েছে। তিনি স্বামী আয়প্পান রোড এবং ঐতিহ্যবাহী ট্রেকিং পথ দিয়ে 5টি গাড়ি এবং একটি অ্যাম্বুলেন্সের কনভয়ে সান্নিধ্যানাম পৌঁছবেন। মন্দির দর্শনের পর ফিরে আসবেন তিরুঅনন্তপুরমে। হাই নিউজ নেটওয়ার্ক। অপারেশন সিন্দুরে পাক মিসাইলকে তছনছ করা যুদ্ধের বর্ম S-400 বা সুদর্শনের সংখ্যা আরও বাড়াচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। জানা যাচ্ছে, বর্ম S-400 বা সুদর্শনের সংখ্যা বাড়াতে রাশিয়ার সঙ্গে 10,000 কোটি টাকার চুক্তি করতে চলেছে ভারত। অপারেশন সিন্দুরের পাক মিসাইলকে তছনছ করা যুদ্ধের বর্ম S-400 বা সুদর্শন সংখ্যা আরও বাড়াচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। এই ইস্যুতে আলোচনা শুরু হয়েছে জোর কদমে। জানা যাচ্ছে, রাশিয়ার সঙ্গে 10,000 কোটি টাকার চুক্তি করতে চলেছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, দেশের প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ। ভারত পাক যুদ্ধে S-400 মিসাইলের দাপট ইতিমধ্যেই প্রত্যক্ষ করছে গোটা বিশ্ব। পাক মিসাইল তো বটেই, 300 কিলোমিটারেরও বেশি রেঞ্জে 5 থেকে 6টি পাক যুদ্ধ বিমান এবং একটি গোয়েন্দা বিমান ধ্বংস করে এই মিসাইল। এই পরিস্থিতিতে দেশের আকাশ সীমাকে দুর্ভেদ্য করে তুলতে আরও S-400 কিনতে আগ্রহী ভারত। সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রণালয় শীঘ্রই প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের কাছে এই বিষয়ে অনুমোদনের জন্য ক্রয় প্রস্তাব পেশ করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী বৈঠক হতে চলেছে 23শে অক্টোবর। উল্লেখ্য, চীনের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের জেরে 2018 সালে রাশিয়ার সঙ্গে $5.5 বিলিয়ন 5টি S-400 কেনার চুক্তি করে ভারত। তবে সেই সরবরাহ নানা কারণে বিলম্বিত হয়। এই চুক্তির শেষে 2টি মিসাইল সিস্টেম 2026 ও 2027 সাল নাগাদ সরবরাহ করা হবে। এর মাঝে আরও বেশি করে S-400 কেনার বিষয়ে আলোচনা শুরু করল ভারত। প্রসঙ্গত, রাশিয়ার তৈরি এই সুরক্ষা কবচ আধুনিক যুদ্ধে বিশ্বের প্রথম
সারির প্রতিরক্ষা ব্যবস্থা। অন্তত 600 কিলোমিটার দূর থেকে উড়ে আসা এই ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে সুদর্শন চক্র। 400 কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে। পাকিস্তান ও চীনকে নজরে রেখে 3টি S-400 বা সুদর্শন চক্র মোতায়েন রয়েছে রাজস্থান, পাঞ্জাব, উত্তর পূর্বে। এই প্রতিরক্ষা ব্যবস্থার রেঞ্জ 400 কিলোমিটার হওয়ায় ভারতের উত্তর, পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলে সম্পূর্ণরূপে নিরাপদ। অপারেশন সিন্দুরের সময় এর মারণ ক্ষমতা প্রত্যক্ষ করেছিল গোটা বিশ্ব। পাকিস্তানে লাগাতার হামলা রুখে দিয়েছিল এই সুদর্শন চক্র। মার্কিন শুল্ক চাপের মাঝে আরও বেশি করে সেই মিসাইল কিনতে চলেছে ভারত। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে ট্রাম্পের। আরও একবার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের মাঝেই ওভাল হাউসে সাংবাদিকদের প্রশ্নের মোদীর সঙ্গে ফোনালাপের বিষয়টি জানান ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে ট্রাম্পের, আর তার আরও একবার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, কি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে তাও জানিয়েছেন। হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের মাঝেই ওভাল হাউসে সাংবাদিকদের প্রশ্নে মোদীর সঙ্গে ফোন আলাপের বিষয়টি জানান ট্রাম্প। পরে সমাজ মাধ্যমে ট্রাম্পের সঙ্গে কথা বলার বিষয়টি জানিয়েছে মোদী। মোদীকে তার বন্ধু মনে করেন তা অতীতে বারবার দাবি করেছেন ট্রাম্প। বুধবার সাংবাদিকদের প্রশ্নে ভারতের প্রধানমন্ত্রী মহান ব্যক্তি এবং ভালো বন্ধু বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ভারতবাসীকে দীপাবলির শুভেচ্ছাও জানান মার্কিন প্রেসিডেন্ট। তার কথায়, আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার কথা হয়েছে। বছরের পর বছর ধরে উনি আমার ভালো বন্ধু। কি নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতা? ট্রাম্পের দাবি, আমাদের মধ্যে অনেক বিষয়ে আলোচনা হয়েছে, তবে বেশিরভাগ আলোচনাই হয়েছে বাণিজ্য সংক্রান্ত। যদিও বাণিজ্য বলতে কি বোঝাতে চেয়েছেন তা খোলসা করেননি তিনি। তবে তারপরেই রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে তার পুরনো দাবি আবার পুনর্ব্যক্ত করেন তিনি। তার কথায়, আমাদের সম্পর্ক খুব ভালো। উনি বলছেন রাশিয়া থেকে খুব বেশি তেল কিনবেন না। তিনি আমার মতো রাশিয়া ইউক্রেনের যুদ্ধের অবসান দেখতে চান। বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ট্রাম্পকে ধন্যবাদ জানান মোদী। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে তার কথা হয়েছে। দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। শেষে ভারতের প্রধানমন্ত্রী বলেন, সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে দুই দেশকে। গত সপ্তাহতেই ট্রাম্প দাবি করেছিলেন মোদীর সঙ্গে তার ফোন আলাপ করা হয়েছে। তিনি দাবি করেন রাশিয়ার তেল আর কিনবেন না। তাকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী। আর এরপরেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে মোদীর সম্প্রতি কোনো ফোন আলাপ হয়নি। ট্রাম্পের দাবি এক প্রকার উড়িয়ে দিয়েছিলেন সাউথ ব্লক। সেই আবহে গত সোমবার ট্রাম্প এক প্রকার চড়া সুরেই ভারতকে হুঁশিয়ারি দিয়ে জানান, মোদী তাকে বলেছিলেন রাশিয়া থেকে আর তেল কেনা হবে না, আর তারপরে যদি সেই ধারা অব্যাহত রাখা না হয় তবে ভারতের ওপর চড়া শুল্ক আরোপ করবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। তবে সেই দাবির 48 ঘন্টা কাটতে না কাটতেই মোদী বন্ধু বলে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য, ভারত এবং আমেরিকার মধ্যে যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল তা এখন ঝুলে রয়েছে। মোদী এবং ট্রাম্প বারবারই দাবি করে আসছেন চুক্তি বিষয়ক আলোচনা ইতিবাচক। খুব শীঘ্রই দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। তবে কেউই এখনো পর্যন্ত চুক্তির সম্ভাব্য সময় সম্পর্কে কোনো মন্তব্য করেননি। সেই আবহে মোদীর সঙ্গে ট্রাম্পের বাণিজ্য নিয়ে আলোচনার বিষয়ে জল্পনা তৈরি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলতে সোমবার গভীর রাতে গোয়ায় পা রেখেছে সৌদি আরবের ক্লাব আল নাসের। প্রতিপক্ষ এফসি গোয়া। কিন্তু ম্যাচ খেলতে আসেননি আল নাসেরের সেরা ফুটবলার এবং পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু কেন, সে নিয়ে মুখ খুললেন আল নাসেরের কোচ। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলতে সোমবার গভীর রাতে গোয়ায় পা রেখেছে সৌদি আরবের ক্লাব আল নাসের। প্রতিপক্ষ এফসি গোয়া। কিন্তু এই ম্যাচ খেলতে আসেননি আল নাসেরের সেরা ফুটবলার এবং পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু কেন, সে নিয়ে মুখ খুললেন আল নাসেরের কোচ জর্জে জেসুস। 22 অক্টোবর ম্যাচটি গোয়াতে অনুষ্ঠিত। এফসি গোয়ার এটি হোম ম্যাচ। গোয়ার টিম ম্যানেজমেন্ট ভীষণভাবেই চেয়েছিলেন এই ম্যাচে যেন আল নাসেরের হয়ে রোনাল্ডো মাঠে নামেন। গোয়ার তরফে একাধিকবার অনুরোধ করা হয়েছিল আল নাসেরকে।
যাতে তাদের গোয়াগামী দলে যেন পর্তুগালের মহাতারকা থাকেন। কিন্তু শত অনুরোধেও সিদ্ধান্ত বদল হয়নি রোনাল্ডোর, যার ফলে ভারতের মাটিতে রোনাল্ডোকে দেখার স্বপ্ন অপূর্ণ থেকে গেল। এই সিদ্ধান্ত নিয়ে আল নাসেরের কোচ জর্জে জেসুসের বক্তব্য, সবাই ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ভালোবাসে, ওর প্রচুর ভক্ত আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যখন সৌদি আরবের বাইরে ম্যাচ থাকবে তখন আমরা ওকে বিশ্রাম দেব। সকলেই ওকে দেখতে চায়, ওর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, কিন্তু আমরা ঠিক করেছি ওকে রিয়াধে রাখব যাতে পরের ম্যাচের জন্য প্রস্তুত রাখা যায়। তবে রোনাল্ডো না এলেও সাদিও মানে, জোয়াও ফেলিক্স, ইনিগো মার্টিনেজ, কিংসলে কোমানের মতো তারকারা এসেছেন। অন্যদিকে এফসি গোয়ার কোচ মানোলো মার্কুয়েজের বক্তব্য, প্রাথমিক পর্বে আমরা একটা ভালো দলকে হারিয়েছি। সেই দলে ওমানের জাতীয় দলের 8 থেকে 9 জন ফুটবলার ছিল। শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা কখনোই সহজ হয় না, তবে ওদের সঙ্গে মূল পার্থক্য হল ওরা প্রতি সপ্তাহেই খেলে। এমনকি ফিফার উইন্ডোর সময়ও ওদের ফুটবলাররা খেলে, কিন্তু আমরা 3 মাসে মাত্র 3টে ম্যাচ খেলেছি। এটাই ভারতীয় ফুটবলের বাস্তবতা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।